বুড়িগঙ্গার কালো পানি। কল্পনা করুন, আপনার হাত পা বাঁধা, চোখে অন্ধকার পট্টি। আপনাকে একটা নৌকার কিনারায় দাঁড় করানো হয়েছে। আপনার কানের পাশে আপনি অনুভব করছেন ঠান্ডা ধাতব একটি নল। এরপর একটি মাত্র শব্দ, আর সেই শব্দের পর যে ব্যক্তি ট্রিগারটা টেনেছে সে অপেক্ষা করছে আপনার মাথার খুলি থেকে ছিটকে আসা গরম রক্ত আর মগজে ছিটে তার হাতে লাগার জন্য, কারণ সেই অনুভূতিটা তাকে এক দারুণ ফিলিংস দেয়। না, একেবারেই এটা কোনো থ্রিলার সিনেমার দৃশ্য নয়। এটা বাংলাদেশের এক ভয়ঙ্কর বাস্তবতার খণ্ডচিত্র, যে স্বীকারোক্তি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আর তাতেই উন্মোচিত হয়েছে এক নরপিশাচের কাহিনী। গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস অনুভব হতো। এই কথাগুলো কোনো মনোবিকারগ্রস্তের ডায়েরি থেকে নেওয়া নয়। এটি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে রাষ্ট্রীয় ক্ষমতা ছায়াতলে থেকে 1030টি খুনের নায়ক এক জল্লাদের নিজের কথা। এমন এক মানুষরূপী জানোয়ার যার কাছে মানুষের মৃত্যু ছিল এক রোমাঞ্চকর খেলা, যার নৃশংসতার কাছে হার মেনেছে বড় বড় সিরিয়াল কিলার। কে এই ভয়ানক খুনি? কোন সিরিয়াল কিলারের কথা বলা হচ্ছে যার শিকারের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে? কে সেই রক্ত পিশাচ যে মানুষের মৃত্যুকে নিজের আনন্দের উৎস বানিয়েছিল? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের সেই ভয়ঙ্কর বক্তব্যের পর দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম আমার দেশ পত্রিকার এক দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে এই দানবের পরিচয়। তার নাম জিয়াউল আহসান, বাংলাদেশ সেনাবাহিনীর একজন বরখাস্তকৃত মেজর জেনারেল। 2009 থেকে 2015 সাল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবে কর্মরত থাকাকালীন নিজের একটি বিশেষ জল্লাদ টিম নিয়ে এই হাজারো হত্যাকাণ্ড চালিয়েছেন তিনি। তার টিমের কাছে গুম করা ব্যক্তিকে খুন করার নির্দেশ ছিল একটি সাংকেতিক শব্দ, গল্ফ করো, অর্থাৎ খুন করো। বর্তমানে এই জিয়াউল আহসান কেরানীগঞ্জ বিশেষ কারাগারের ধলেশ্বরী ভবনে ডিভিশনপ্রাপ্ত আসামি হিসেবে বন্দী আছেন। আমার দেশ পত্রিকা থেকে টেলিফোনে কারাগারের জেল সুপার সাইফুদ্দিন নয়নের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সুনির্দিষ্ট কোন অপরাধে জিয়াউল আহসান কারাগারে আছেন তা তিনি বলতে পারছেন না, তবে তার বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকা এই জিয়াউল আহসানকে নিয়ে অনুসন্ধান করতে গিয়ে উন্মোচিত করেছে একটার পর একটা গা শিউরে ওঠা কাহিনী। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের সরাসরি নির্দেশেই অধিকাংশ গুম ও খুনের ঘটনা ঘটিয়েছেন জিয়াউল আহসান। তিনি ছিলেন হাসিনা ও তারিকের সবচেয়ে বিশ্বস্ত এবং অনুগত একজন। তাদের নির্দেশেই বিভিন্ন ব্যক্তিকে গুম করে নিয়ে যাওয়া হতো আয়নাঘর নামক এক গোপন নির্যাতন কেন্দ্রে। সেখান থেকেই বিভিন্ন উপায়ে তাদের হত্যা করে চিরদিনের জন্য গায়েব করে দেওয়া হতো। তার খুনের পদ্ধতিগুলো ছিল মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানানোর মতো। জিয়াউল আহসান গুম হওয়া ব্যক্তিদের মাথায় জমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে নিয়ে যেতেন পোস্তগোলা ব্রিজ, কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে। এরপর গুলি করে তাদের নিথর দেহ ফেলে দেওয়া হতো শীতলক্ষা বা বুড়িগঙ্গা নদীর অতল গভীরে। দৈনিক আমার দেশের তথ্য থেকে জানা যায়, একদিনে মাত্র একজনকে নিয়ে 11টি এবং আরেকজনকে নিয়ে 13টি খুন করানোর মতো ঘটনাও ঘটিয়েছেন তিনি। কখনো কখনো খুনের কৌশল ছিল আরও শীতল। মাইক্রোবাসের ভেতরেই ইনজেকশন দিয়ে শিকারকে চিরতরে নিস্তেজ করে দেওয়া হতো। এরপর মৃতদেহ ফেলে রাখা হতো কোনো নির্জন রেল লাইনের উপর। রাতের আধারে ট্রেন এসে সেই লাশকে ছিন্ন ভিন্ন করে দিত, যাতে পরিচয় শনাক্ত করার কোনো চিহ্নই না থাকে। 2011 থেকে 2015 সাল পর্যন্ত কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল লাইনে যত অজ্ঞাত পরিচয় ট্রেনে কাটা লাশ পাওয়া গেছে তার বেশিরভাগই ছিল জিয়াউল আহসানের টিমের শিকার। তবে তার সবচেয়ে পছন্দের জায়গা ছিল বুড়িগঙ্গা আর শীতলক্ষা নদী। একটি নির্দিষ্ট নৌকা ছিল তার। সেই নৌকায় করে জমটুপি পরানো ব্যক্তিদের মাঝ নদীতে নিয়ে যাওয়া হতো। এরপর টুপি খুলে দেওয়া হলেও চোখ বাঁধা থাকত। মাথার একেবারে কাছে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হতো। ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত আর মগজ যখন জিয়াউল আহসানের হাতে এসে পড়ত, তিনি পৈশাচিক উল্লাসে ফেটে পড়তেন। কখনো আবার আগে থেকেই হত্যা করা লাশের সাথে সিমেন্টের বস্তা বেঁধে বুড়িগঙ্গায় ডুবিয়ে দেওয়া হতো, যাতে সেই লাশ আর কোনোদিন ভেসে উঠতে না পারে। বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত চরিত্র বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও এই জিয়াউলের হাতেই ঘটেছিল বলেই জানা যায়।
তার নৃশংসতা শুধু দেশেই সীমাবদ্ধ ছিল না, অভিযোগে তীর রয়েছে দেশের সীমানা পেরিয়েও। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে ধরে সীমান্তের ওপারে তাদের হাতে তুলে দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একটি রেকর্ডে উল্লেখ আছে, সিলেট সীমান্ত দিয়ে এমন 7 জনকে রয়ের হাতে তুলে দিয়েছিলেন তিনি। ক্ষমতার বলয়ে তার প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে একবার তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের ক্যান্টনমেন্টের বাসা থেকে 50 কেজিরও বেশি ওজনের একটি টাকার বস্তা পাঠানো হয়েছিল সরাসরি জিয়াউল আহসানের বাসায়। কে এই বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান? সেনাবাহিনীর 24তম লং কোর্সের এই কর্মকর্তা, যার পরিচিতি নম্বর BA4060, ছিলেন গত 1.5 দশকের এক মূর্তিমান আতঙ্ক। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর এবং টেলিফোন মনিটরিংয়ের মতো ভয়ঙ্কর সব অপরাধের কেন্দ্রে ছিলেন তিনি। তার বস ছিলেন তারিক সিদ্দিকী, যিনি তাকে একজন সাধারণ কর্মকর্তা থেকে এক দানবে পরিণত করেছিলেন। অপরাধের সাথে পাল্লা দিয়েই যেন তার পদোন্নতি হয়েছে। 2009 সালে র্যাব 2 এর উপ অধিনায়ক হিসেবে যোগ দেওয়ার পর একে একে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাবের গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত মহাপরিচালক হন। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযানে র্যাবের পক্ষ থেকে নেতৃত্ব দেন তিনি। 2014 সালে নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনাও তার নির্দেশনাতেই ঘটে বলে অভিযোগ রয়েছে। এরপর 2015 সালে ব্রিগেডিয়ার জেনারেল এবং সবশেষে 2021 সালে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে দেশের সব ফোন কলের উপর নজরদারির দায়িত্বে থাকা NTMC এর মহাপরিচালক হন। বাংলাদেশের গত 15 বছরের গুমের ইতিহাস এক রক্তাক্ত অধ্যায়, আর এই অধ্যায়ের প্রধান খলনায়ক হিসেবে বারবার উঠে এসেছে জিয়াউল আহসানের নাম। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম তদন্ত কমিশন তাদের অন্তর্বর্তীকালীন রিপোর্টে জানিয়েছে, গুম করা হতো মূলত 3টি ধাপে। প্রথম ধাপে ছিল সর্বোচ্চ নেতৃত্ব, যেখানে নাম এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর। দ্বিতীয় ধাপে ছিলেন জিয়াউল আহসানের মতো বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার চিহ্নিত কর্মকর্তারা, আর তৃতীয় ধাপে ছিল মাঠ পর্যায়ের সদস্যরা, যারা কেবল উপরের নির্দেশ পালন করত। কমিশন 1850টি গুমের অভিযোগ পেয়েছে, যার মধ্যে এখনও 345 জন নিখোঁজ। আর এই গুম হওয়া মানুষদের মধ্যে কেবল জিয়াউল আহসান ও তার টিমই হত্যা করেছে অন্তত 1030 জনকে। বুড়িগঙ্গার পোস্তগোলা ঘাট যেন তার এই নৃশংসতার নীরব সাক্ষী হয়ে আছে। এই দানব কতটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল তার প্রমাণ পাওয়া যায় সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার লেখা থেকে। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, র্যাবে পাঠানো তরুণ অফিসাররা সেখানে কিছুদিন কাজ করে পেশাদার খুনির মতো চরিত্র নিয়ে সেনাবাহিনীতে ফিরত। তিনি জিয়াউল হাসানকে নিয়ন্ত্রণের জন্য তৎকালীন র্যাবের এডিজি কর্নেল মুজিবকে নির্দেশ দিয়েছিলেন। কিছুদিন ক্রসফায়ার বন্ধ থাকলেও পরে তিনি বুঝতে পারেন ঘটনা ঠিকই ঘটছে, কিন্তু খবরগুলো সুকৌশলে চাপা দেওয়া হচ্ছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয় যখন জিয়াউল আহসান নিজেই র্যাবের এডিজি হন। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া লিখেছেন, জিয়াউল এতটাই উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন যে তিনি নিজের ফ্ল্যাটে সিসিটিভি এবং ব্যক্তিগত সশস্ত্র গার্ড পর্যন্ত রেখেছিলেন। তৎকালীন ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স এবং আর্মি সিকিউরিটি ইউনিটের কমান্ড্যান্ট তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ব্রিগেডিয়ার জেনারেল ফজল সেনাপ্রধানকে জানিয়েছিলেন, জিয়ার সাথে কথা বলতে গিয়ে মনে হয়েছে তার মস্তিষ্ক পাথর বা ইটের টুকরো দিয়ে ঠাসা, বোঝানোর কোনো উপায় নেই। এক পর্যায়ে সেনাপ্রধান নিজেই জিয়াউলের উপর এতটাই বিরক্ত এবং আতঙ্কিত ছিলেন যে তিনি ঢাকা সেনানিবাসের গুরুত্বপূর্ণ এলাকায় জিয়াউল আহসানকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সাথে ঘনিষ্ঠতার কারণে জিয়াউল আহসান তৎকালীন সেনাপ্রধানের নির্দেশকেও চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছিলেন। পুলিশের ভাষায়, যে ব্যক্তি 3 বা ততোধিক ব্যক্তিকে হত্যা করে অস্বাভাবিক মানসিক তৃপ্তি লাভ করে তাকেই সিরিয়াল কিলার বলা হয়। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলারদের কাহিনী ঘাটলে দেখা যায় তাদের মধ্যে সর্বোচ্চ 300 জন পর্যন্ত খুন করার ইতিহাস রয়েছে, কিন্তু জিয়াউল আহসানের শিকারের সংখ্যা 1030 জন। এই পরিসংখ্যান তাকে শুধু বাংলাদেশের নয়, সম্ভবত বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রলিফিক সিরিয়াল কিলারের কাতারে দাঁড় করিয়ে দেয়। তবে তার অপরাধ শুধু গুম আর খুনে সীমাবদ্ধ ছিল না। ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে তিনি গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড়।
দুর্নীতি দমন কমিশন বা দুদক তারও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে। তাদের 12টি ব্যাংক হিসাবেই প্রায় 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুদক জানিয়েছে, জিয়াউল আহসান অ্যান্টিগা অ্যান্ড বারবুডার নাগরিকত্ব নিয়ে সেখানে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। এছাড়া দুবাই, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রেও বিপুল টাকা পাচার করেছেন তিনি। তার স্বার্থ সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের নামেই পাওয়া গেছে প্রায় 52 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য। দৈনিক আমার দেশ পত্রিকা বলছে, তার নামে বেনামে থাকা সম্পদের পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। একদিকে রক্তের নেশা, অন্যদিকে অর্থের লোভ, এই দুইয়ের সমন্বয়ে জিয়াউল হাসান হয়ে উঠেছিলেন এক মূর্তিমান বিভীষিকা। এক ব্যক্তির হাতে 130টি প্রাণের বিনাশ, হাজারো পরিবারের কান্না, আরেকটি দেশের বিচার ব্যবস্থার প্রতি চরম উপহাসের এক অন্ধকার অধ্যায় রচিত হয়েছে তাকে কেন্দ্র করে। এখন দেখার বিষয়, আইন কি পারবে এই রক্ত পিশাচের সঠিক বিচার নিশ্চিত করতে, নাকি ক্ষমতার ছত্রছায়ায় বেড়ে ওঠা এই দানবের পাপের ভার বুড়িগঙ্গার পানির মতোই অতল গভীরে হারিয়ে যাবে? উত্তরটা আপনারাই কমেন্ট করুন।